স্বাগত সংবাদ যোগে। দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। একই সাথে শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেয় আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল এই আদেশ দেয়। এই রায়ের তারিখ ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল এই ঐতিহাসিক রায় এবং আজ সারাদিন নানা ঘটনার ভেতর দিয়ে গিয়েছি। আমরা দেখেছি নানা ধরনের কার্যক্রম। এসব নিয়েই আলাপে যাব। আজ আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার তারিক বিন আজিজ, যিনি সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা, এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরীও আছেন আমাদের সাথে, তিনিও আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের। তাদের সাথে আলোচনায় চলে যেতে চাই। স্বাগত জানাচ্ছি আপনাদের সংবাদ যোগে। শুরুতেই আমি ব্যারিস্টার তারিক বিন আজিজের কাছে আসতে চাই। রায় পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে তা নিয়ে, কারণ বলাই হচ্ছে যে রায় দ্রুততম সময়ে হয়েছে, কিন্তু রায় কার্যকর করা অনেক বড় চ্যালেঞ্জ। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ৭১ টিভির সকল দর্শক এবং কলাকুশলীকে ধন্যবাদ। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম ঐতিহাসিক দিন। একটি যুগান্তকারী রায় আমরা বাংলাদেশের যে আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে পেলাম। আমি এই প্রসঙ্গে শুধু এইটুকু বলতে চাই যে অন্তরটা ঠান্ডা হলো। এই কথাটি আমার না, আমি মনে করি যে বাংলাদেশের সকল মানুষের। কিন্তু এই কথাটি আসলে বলেছেন এমন একজন মানুষ যিনি এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শহীদ আবু সাইদ, তার পিতা মকবুল হোসেন, রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় নিজ বাড়িতে তিনি এই কথাটা বলেছেন যে অন্তরটা ঠান্ডা হলো। কিন্তু আমি শুধু অ্যাড করতে চাই, বাংলাদেশের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের সাথে বাংলাদেশের, তার আওতায় সরকারকে এখন দ্বিতীয় পদক্ষেপটি নিতে হবে, যাতে করে ভারত থেকে দ্রুততম সময়ের মধ্যে এই কনভিক্টেড আসামিদেরকে এনে তার বিচারের রায় কার্যকর করা যায়। আমি মনে করি ঠিক তখনই বাংলাদেশের সকল মানুষের অন্তরটা ঠান্ডা হবে। এই রায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধের পরে একটি পিসফুল পরিবেশে নিজ দেশের নিরীহ ছাত্র জনতা শিশুকে কুল ব্লাডেড মার্ডার পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় অন্য কোথাও নেই। আমরা হিটলারের শাসনের পরিণতিতে নুরেমবার্গ ট্রায়াল দেখেছি, ইসরায়েলে অ্যাডলফ আইসম্যানের জেনোসাইড ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির রায় দেখেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই যে আজকে যে রায় হলো, এই রায়ের যে প্রেক্ষাপটে তাদেরকে এই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এই প্রেক্ষাপটটি আসলে ইতিহাসের অন্যান্য যে কোনো সময়ের বা যে কোনো যুগে যে ঘটনা ঘটেছে তার চেয়ে কিছুটা ডিফারেন্ট এই কারণে, অতীতের এই ঘটনাগুলো সবগুলোই কিন্তু যুদ্ধ, ঝঞ্ঝা, বিক্ষুব্ধ এরকম সিচুয়েশন হয়েছে। বাংলাদেশের এই ঘটনাটি হয়েছে যখন এদেশের ছাত্র, যুবক, তরুণ সমাজ তাদের অধিকারের প্রশ্নে রাজপথে নেমেছে, তখন এই নিরীহ নিরস্ত্র এই তরুণ, শিশু, যুবক সমাজের উপরে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। এবং এই রায়, অ্যাকচুয়ালি এই রায়টি আমি মনে করি বর্তমান সরকারকেও ধন্যবাদ দিতে চাই। তারা এই ট্রাইব্যুনালের যে ব্যবস্থাপনাটা, এটা কিন্তু আপনার ওপেন করেছিলেন, আপনারা বা আমরা সকলে দেখতে পেয়েছি রায়ের যখন কার্যকলাপ হয়েছে। সো আমি মনে করি যে এই রায়টি শুধুমাত্র মানুষের প্রত্যাশাই পূরণ করে নাই, এই রায়টি বাস্তবায়নের ক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া অবলম্বনের প্রচেষ্টা ছিল এই ট্রাইব্যুনালের। এ কারণে আমি ট্রাইব্যুনালকেও আন্তরিক ধন্যবাদ দিতে চাই। একটি কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আজকের এই রায় শেখ হাসিনা এবং তার যে দুজন সহযোগীর বিরুদ্ধে হয়েছে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কিন্তু আপনি দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন নুরেমবার্গ ট্রায়ালের কনভিক্টেড যারা ছিল, আমি মনে করি শেখ হাসিনার সাথে আরো অনেক দোষর যারা ছিল তাদেরকেও পর্যায়ক্রমে বিচারের মাধ্যমে এরকম শাস্তির আওতায় আনতে হবে। কারণ এটা শুধুমাত্র আজকে আমাদের আনন্দ এই কারণে না যে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, আমাদের এই আনন্দ এই কারণে যে শেখ হাসিনার মতো একজন ঠান্ডা মাথার খুনির ফাঁসি হয়েছে, কিন্তু এই ফাঁসি প্রমাণ করে যে বাংলাদেশে
যদি ভবিষ্যতেও এরকম কোনো সূচনা কেউ করার প্রচেষ্টা নেয়, তাদের ক্ষেত্রেও এই দৃষ্টান্তমূলক পরিণতি হবে। সেই কারণে আমি মনে করি যে আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী দিন, যুগান্তকারী রায়, এবং ঐতিহাসিকভাবে এটি যত সময় যাবে আমাদের জাতির কাছে একটি স্মরণীয় দিন হিসেবে বিবেচিত হবে। আপনার কাছে ফিরবো আবারও, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী অপেক্ষা করছেন, তার কাছ থেকে একটু যদি ঘুরে আসি। রায় তো হলো, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তারা যদি 30 দিনের মধ্যে তাদের দিককার যে কার্যক্রম আপিল করা বা জামিনের আবেদন করা 30 দিন পেরিয়ে গেলে, তারা যদি না করেন 30 দিন পেরিয়ে গেলে, সেক্ষেত্রে পরের ধাপ কি হবে? ধন্যবাদ। আসলে প্রথমেই স্মরণ করতে চাচ্ছি সেই সব জুলাই শহীদদের, যাদের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। এরপর স্মরণ করতে চাচ্ছি সেই সব শিশু বাচ্চাদের, যারা তাদের বাবা মার কোলে নিরাপদে ছিল, বাবা মার কাছে ছিল, কিন্তু তারা জানতো না ঘাতকের বুলেটের আঘাতে তাদের জীবন এভাবে ছিনিয়ে নিয়ে যাবে। এরপর সেই সব ব্যক্তিদের স্মরণ করতে চায় যারা বিভিন্নভাবে ইনজুর্ড হয়েছে, অঙ্গহানি হয়েছে, তারা সারা জীবন বয়ে বেড়াবে। এবং সেই সব শোকার্ত ফ্যামিলির কথা স্মরণ করছি, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং তারা শোকাতুর, এবং এটা বয়ে বেড়াতে হবে তাদের সারা জীবন। আসলে আজকের এই রায়টা হলো জুলাই বিপ্লবের যারা শাহাদাত বরণ করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি জাতির দায়বদ্ধতা বা ঋণের শোধ মাত্র, এবং এটা একটা শুরু মাত্র। কারণ এই বিচার শুরু হলো মাত্র এবং সাজা হলো মাত্র প্রিন্সিপাল অফেন্ডার, যিনি মূল আসামি, তার এর পরেও সমাজের বিভিন্ন জায়গায় এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তার অনেক এইডের এবং অ্যাবেইডের সহযোগীরা লুকিয়ে আছে, তাদের বিচারও এখন সময়ের দাবি। এখন কথাটা হচ্ছে ওনারা অ্যাপিল করবেন কিনা। সেকশন 21 অফ দ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের, যে 1973-তে, সেখানে কিন্তু 30 দিনের মধ্যে অ্যাপিল করার বিধান আছে, এবং সেই অ্যাপিল আবার শেষ করে দেওয়ার বিধানটাও হচ্ছে 60 দিনের মধ্যে শেষ করতে হবে। অ্যাপিলের ডিভিশনে তারা অ্যাপিলটা করবে। এখন কথা হচ্ছে ওনারা অ্যাপিল ফাইল করবে যখন ওনারা সারেন্ডার করবে বা অ্যারেস্ট হবে। কিন্তু এখানে একজনের আসামি কিন্তু যার 5 বছরের সাজা হয়েছে একসাথে, যিনি আইজি পুলিশের আইজি জনাব মামুন সাহেব, তিনি কিন্তু অ্যাপিল ফাইল করবেন, এবং তিনি যখন যদি অ্যাপিল ফাইল করে, তাহলে এই ওনাদের ইস্যুগুলোও কিন্তু ওখানে কনকারেন্টলি ডিসকাস হবে। যার কারণে এখন ওনারা যদি অ্যাপিল ফাইল যখন করবে বা যখন অ্যারেস্ট হবে, তখন থেকে অ্যাপিলের সময় গণনা শুরু হবে, অথবা অ্যাপিলের সময় তারা সুযোগ পাবে আশা করি তারা। এবং এই হলো প্রসিডিউর আর কি। জি, ব্যারিস্টার তারিক বিন আজিজ, জুলাই অভ্যুত্থান নিয়ে এটি প্রথম রায়, যথেষ্ট দ্রুত এই রায় হয়েছে। অন্যান্য মামলাগুলোর অগ্রগতি নিয়ে জানতে চাই। আপনি নিজেই বলছিলেন যে অন্যান্য যারা আসামিরা রয়েছেন তাদেরকেও শাস্তির আওতায় আনার প্রয়োজনীয়তা দেখছেন। আপনাকে ধন্যবাদ। এটি প্রথম রায়, বিকজ এই রায়টি সবচেয়ে প্রয়োজন ছিল, যেটা ব্যারিস্টার সাজ্জাদ সাহেব বলেছেন যে প্রিন্সিপাল অফেন্ডার হাসিনার শাস্তির মধ্য দিয়ে, মৃত্যুদণ্ডের শাস্তির মধ্য দিয়ে এটির যাত্রা শুরু হলো। আপনি দেখবেন এই রায়টি আসতেও দিনরাত পরিশ্রম করেও তারা কিন্তু 1 বছরের বেশি সময় লেগেছে। সুতরাং ন্যায় বিচার প্রক্রিয়ার স্বার্থে আমরা যতই দ্রুত বলি না কেন, আইন তার একটি স্বাভাবিক গতিতে চলতে হয়। কিন্তু আমি তারপরেও যে আবেদনটি আসলে করতে চাই, যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটটাকে আমাদের যে বাস্তবায়ন করবার ক্ষেত্রে আমরা যেন গড়িমসি না করি। প্রিন্সিপাল অফেন্ডার হাসিনার শাস্তিতে জাতি আনন্দিত, আমরা আনন্দিত, কিন্তু তার যারা দোষর ছিল, এই দোষরদেরকেও আমি মনে করি আইসিটি ট্রাইব্যুনালের আওতায় দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি দাঁড় করানো দরকার। এই আলোচনাটা এই সময় এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে জাতি একসাথে যেমন এই চাঞ্চল্যকর রায়ে আনন্দ প্রকাশ করছে, একই সাথে জাতি যেন দৃঢ় প্রতিজ্ঞ থাকে যে এই রায়ের সাথে সাথে শেখ হাসিনার যারা দোষর ছিলেন, যারা এই যেটা ব্যারিস্টার সাজ্জাদ বলেছেন, যারা সহযোগিতা করেছেন, এইটার অ্যাবেটিং, এগুলো কিন্তু একই রকমের অপরাধ। এই অপরাধগুলো থেকে তারা যেন মুক্তি না পায় এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত হয়। বিচারটা নিশ্চিত করা দরকার এই কারণে, ন্যায় বিচার নিশ্চিত হওয়া দরকার এই কারণে, যাতে করে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের মানুষ একটি ন্যায় পরায়ণ জাতি হিসেবে নিজেদেরকে দাবি করতে পারে।
যে এই জাতি তার সন্তানদের রক্তের বিনিময়ে একটি মসৃণ ভবিষ্যৎ সমাজ বিনির্মাণ করতে চায়, যেখানে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। সে কারণে আমি মনে করি যে আজকের দিনের আলোচনার প্রেক্ষাপট যেমন একই সাথে আনন্দের, তেমনি একই সাথে নতুন করে শপথ নেয়ার, যে অন্যান্য বিচারগুলোকেও দ্রুততম সময়ে সঠিক উপায়ে নিষ্পন্ন করে এ জাতির কাছ থেকে জঞ্জাল মুক্ত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পথ মসৃণ করা। আপনাকে ধন্যবাদ। জি, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরীর কাছে আসবো এবারে। আপনি বলছিলেন রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উচ্চ আদালতে যাওয়ার সুযোগের কথা। একটু জানতে চাই যে এরকম শুনেছি যে যিনি রাজসাক্ষী হন তিনি যদি শতভাগ একদম সত্য তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে তার সাজা পুরোপুরি মওকুফ হয়ে যাওয়ারও নাকি বিধান আছে। এমনটি আসলেই আছে কিনা? আর আরেকটি বিষয় জানতে চাই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে, করে জুলাইয়ে আহতদের এবং নিহতদের পরিবারে দেওয়ার রায়ের একটা অংশ এরকম আছে। এটার প্রসিডিওর কি হবে? ধন্যবাদ। আসলে এইবারই নতুন আইন সংশোধনের মাধ্যমে এই সম্পদ বাজেয়াপ্তের এই বিধানটা আনা হয়েছে। কিন্তু সর্বপ্রথম এই সম্পত্তি বাজেয়াপ্তের এই অর্ডারটা হয়েছিল কাইসারের মামলায়, যেটা হচ্ছে সেটা সাবসিকুয়েন্টলি ট্রাইব্যুনাল 2 দিয়েছিল জাজমেন্টটা। সেখানে একজন যুদ্ধ শিশু ছিল, তার জন্য বেসিক্যালি এই একটা অর্ডার হয়েছিল, কম্পেনসেশন অর্ডার, যিনি জনাব কাইসার সাহেবের সম্পত্তি থেকে বিক্রি করে তাকে দেওয়ার জন্য বলা হয়েছে। সাবসিকুয়েন্টলি এটা আর অ্যাপিল ডিভিশনে অ্যাপিল ফাইল হওয়ার পরে দেখা যাচ্ছে কি জনাব কাইসার মারা গেছেন, যার কারণে অ্যাপিলটা আর হিয়ারিং হয়নি, এই ইস্যুটা আনডিসপিউটেড রয়ে গেছে। যার কারণে বলতে হয় এটাই প্রথম জাজমেন্ট যেখানে স্পেসিফিক্যালি সম্পত্তি বাজেয়াপ্তের কথা বলা হয়েছে এবং জুলাইয়ে যারা এফেক্টেড তাদেরকে এইখান থেকে কম্পেনসেশন দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এইখানে যেহেতু এই অ্যামেন্ডমেন্ট আনার মাধ্যমে আগে একটা সময় এইখানে কিন্তু এভিডেন্স অ্যাক্ট, বাংলাদেশের অন্যান্য প্রসিডিউরগুলো অ্যাপ্লিকেবল হওয়ার বিধান ছিল না। যেহেতু এখন নতুন করে সংশোধন করা হয়েছে, কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এখানে অ্যাপ্লিকেবল হওয়ার কথা বলা হচ্ছে, যার কারণে এখানে অ্যাটাচমেন্ট প্রসিডিউরটা যদিও বা ট্রাইব্যুনালেই প্রসিড করবে, কিন্তু সেটা তারা প্রথমে সম্পত্তিগুলো আইডেন্টিফাই করার পরে তারপর তারা অ্যাটাচমেন্ট করার পরে তারপর তারা সেগুলো অকশন করে হোক যেভাবে হোক বিক্রি করেই এটা তারপর তারা জুলাই যারা এফেক্টেড তাদেরকে এই টাকা দেবে। এটাই হচ্ছে প্রসিডিউর বেসিক্যালি বাংলাদেশি আইনে। জি, আর রাজসাক্ষীর বিষয়টি? আচ্ছা, রাজসাক্ষীর বিষয়টি হচ্ছে অবশ্যই সুযোগ আছে তাকে খালাস দেওয়ার, কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করছে অন দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্টের ডিসক্রিপশন, এটা এখানে সম্পূর্ণ অ্যাপ্লাই হবে। এখানে আইনে অনেক কিছুই আছে, খালাস দিতে পারে, তাকে শাস্তিও দিতে পারে, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে নির্ভর করছে দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্টের জুরিসডিকশনের উপরই এই জিনিসটা নির্ভর করছে বেসিক্যালি। সম্পত্তির বিষয়ে আরেকটু যদি আসি, যে এটা আমি একটু জেনে নিতে চাই ব্যারিস্টার তারিক বিন আজিজের কাছে, যে যেহেতু তাদের সম্পত্তির অনেকাংশই দেশের বাইরেও রয়েছে, সেক্ষেত্রে সেই সব সম্পত্তির কি হবে? বাজেয়াপ্ত করার কোনো উপায় কি আছে কিনা সেই সম্পত্তি? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার যেটা ব্যারিস্টার সাজ্জাদ সাহেব খুব পরিষ্কার করে বলেছেন যে আপনার টোটাল সম্পত্তির আসলে আগে তো ফাইন্ডিংসটা হতে হবে যে দেশে এবং দেশের বাইরে কোথায় কি পরিমাণ সম্পত্তি আছে। আফটার দ্যাট অ্যাটাচমেন্ট কোর্ট উইল ফলো দ্য প্রসিডিউর অ্যান্ড ডিসাইড করবে। তো সুতরাং বাইরের যে সম্পত্তিগুলো আছে আপনি সেগুলোর সাথে অন্তর্ভুক্ত হবে, 1 নম্বর। কিন্তু 2 নম্বর হচ্ছে যে বাইরের এই সম্পত্তিগুলো অন্তর্ভুক্ত হওয়ার পরে সেগুলো ফেরত নেবার প্রক্রিয়াটা তো আসলে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে সংশ্লিষ্ট দেশের সাথে, যে দ্বিপাক্ষিক চুক্তি তার ভিত্তিতে। আপনি হয়তো জানবেন যে এর মাঝে ব্রিটেনে, লন্ডনে শেখ হাসিনা এবং তার দোসরদের বা তার আত্মীয় স্বজনের বিপুল পরিমাণ পাচারকৃত অর্থ এবং সম্পদের বা সন্ধান পেয়েছে। এবং আমরা জানি যে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই কিন্তু সেগুলো তাদের সংশ্লিষ্ট বিভাগের যারা দায়িত্বপ্রাপ্তরা তারা কিন্তু অনেকবার এখানে এসেছেন, দ্বিপাক্ষিক বিবিধ বিষয়ে ডিসকাশন করেছেন। আমি মনে করি যে এই রায়ের পরে সেই দ্বিপাক্ষিক বিষয়গুলোকে অ্যাকচুয়ালি তাদের জন্য অনেক সহজ হবে, যার বাইরে যে সমস্ত সম্পত্তি আছে সেগুলো আনয়নের ক্ষেত্রে।
কারণ এখন তারা পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবে যে তারা একটি ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনালের মাধ্যমে কনভিক্টেড আসামি এবং এটি একটি ট্রাইব্যুনালের রায় এবং সেই রায় বাস্তবায়নের জন্য রাষ্ট্রপক্ষ এই ব্যবস্থাগুলো করতে চায়। সুতরাং আমি মনে করি এটা সময় সাপেক্ষ, বাট রাষ্ট্রযন্ত্রের জন্য এই রায় সেই কাজটিকে অনেক সহজ করে দেবে। জি, অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয়ে জানা হলো, নিশ্চয়ই দর্শকদের মনেও এ ধরনের নানা প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাদের দুজনকেই আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ব্যারিস্টার তারিক বিন আজিজ এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী যুক্ত ছিলেন এতক্ষণ। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।